আমাদের শক্তির 60% থেকে 70% শুধু অটোরিকশা ঠেকাতে ব্যয় হচ্ছে, আর আমার জনবল হচ্ছে 4085। প্রজেক্ট হচ্ছে, বড় বড় প্রজেক্ট, আমাদের বছরের পর বছর বিআরটি পড়ে আছে, কোনো কাজ হচ্ছে না। শুধু সড়ক দুর্ঘটনাতে বাংলাদেশে আমার ধারণা মতে যে মারা যায় 8% এবং পঙ্গুত্ব বহন করে আরও অনেক সংখ্যা। আমাদের প্রতিটি জীবন, এই দেশের মানুষের প্রতিটি জীবন আমাদের কাছে মূল্যবান, কারণ আমরা নির্বাচিত সরকার। আমাদের যে মহাসড়কের সংজ্ঞা হওয়া উচিত, যেটা মহাসড়ক সারা বিশ্ব যেটাকে মহাসড়ক বলে, আমাদের অ্যাকচুয়ালি আসলে এই মহাসড়কটা আছে কিনা, আমাদের সংজ্ঞা ঠিক আছে কিনা, যাকে মহাসড়ক বলতে চাই সেটা আদৌ মহাসড়ক কিনা। আর মহাসড়ক ছাড়া হাট বাজার হবে না, রুটি রুজি জীবিকা সবগুলো মহাসড়কের পাশে করতে হবে। মহাসড়ক হইলেই সেখানে আমাদের বিরাট বিরাট বাজার বসা দিতে হবে। এইটা স্যার পৃথিবীর কোথায় আছে? এবং যদি আমি এলজিডির কথা বলি বা পৌরসভার কথা বলি, জারি কথা বলি, তাদের আয়ের প্রধান উৎস হইতে হবে এই হাট বাজার, তাও মহাসড়কের সঙ্গে লাগানো। এবং এই জায়গাগুলো তো সড়কের জায়গা, রোস্তান হাইওয়ে। তো রোস্তান হাইওয়ে স্যার কতদিন লাগবে আমাদেরকে নিয়ে ড্রাইভ দিয়ে এগুলি কোঠায় দিতে হবে তো স্টেট ওয়েতে, না তো আমরা তো অসহায়। মহাসড়ক থেকে 2 কিলোমিটার ভিতরে হইতে পারতো, কিন্তু মহাসড়কের গায়ে লাগানো কেন? এখানে কুমিল্লা যান স্যার, কাছে নিমসার বাজার আছে, আপনার যাত্রাবাড়ি যান না স্যার, অর্ধেক রাস্তা জুড়ে মাছ বেচে। এবং আরও জিনিস দেখেন স্যার, তাহলে এই যে স্থানীয় সরকার যেগুলি ইজারা দিচ্ছে, তাহলে কি আমাদের কি জীবিকা বেশি দরকার, টাকা বেশি দরকার, না জীবনকে নিরাপদ দেওয়া দরকার? আমরা কোনটা, এই প্রশ্ন তো করতে হবে স্যার। নিরাপদ সরকার আন্দোলন হয়েছে, এরকম সভা সেমিনার শত শত হয়েছে, তাহলে আলোচনা করে লাভটা কি হয়েছে? তার মানে কি আলোচনা করে আপনার লাভ হবে না? আমি নিশ্চিত এই আলোচনার পরে আবার অ্যাক্সিডেন্ট বাড়বে। কেন বাড়বে? তাহলে বাড়ার যে কারণটা সেটা কিন্তু আমি সমাধান করতেছি না, আমি শুধু সফটওয়্যার দিচ্ছি। এই সফটওয়্যার দিয়ে কোনো কাজ হবে না। একসময় দেখতেন যে ওই বিশ্ব ব্যাংক আর্সেনিক আইডেন্টিফিকেশনের জন্য টাকা দিত, যে কোন কলে আর্সেনিক পাওয়া যায় লাল কালি দিয়ে দিত। তো বাবা সব লাল কালি দিয়ে দেন, খাবোটা কি আমি? তো খাওয়ার ব্যবস্থা আপনি করে দেন, খাওয়ার জন্য টাকা দেবে না। এই পানি উঠানোর জন্য, পিওর পানি উঠানোর জন্য প্রজেক্ট দিবে না, দিবে হলো আইডেন্টিফিকেশনের জন্য। আপনি এটা খাইতে পারবেন না। তো আমি আলোচনা করে আপনি যেটাই বলেন কোনো লাভ হবে না যদি আপনি যদি বিকল্প যারা এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী সেটা যদি তৈরি না করেন। স্যার যেটা বললেন যে ব্র্যাক এই 13টা ওদের ট্রেনিং চলে ড্রাইভারের, আর কয়েকটা করতেছে। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টের কারণ কি? হয় ড্রাইভার, না হয় রাস্তা, না হলে ইউজার। তো ইউজার একটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। তারপর কন্ট্রোল আছে কি? ড্রাইভারের উপর কন্ট্রোল আছে, রাস্তার উপর কন্ট্রোল আছে। তো আপনি এই সবার সেমিনার আপনার যতই করেন, যদি প্রকৃত ড্রাইভার তৈরি না করেন, তাহলে আপনার এটা করে কোনো লাভ হবে না। কোনো দুর্ঘটনা আমরা চাই না, কিন্তু দুর্ঘটনা সারা বিশ্বে ঘটে, আমাদের ঘটছে, কিন্তু আমরা এটা কমাতে চাই। সাথে সাথে যে পরিবারটি একটি দুর্ঘটনার রাস্তায় নেমে আসছে, তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, তাকে যাতে নিরাপত্তাটা নিশ্চিত করা যায়, সেই কারণে কিন্তু আমরা নির্বাচিত হওয়ার পর আমরা নিজেরাই, আমি কয়েক ডিস্ট্রিক্ট 2-3 ডিস্ট্রিক্টে গিয়েছি, যাতে এই অর্থগুলি তাদের হাতে পৌঁছে এবং সেটি যাতে 3 মাসের মধ্যেই পৌঁছে, সেই ব্যাপারেও কিন্তু বিআরটি এবং আমরা পরিবহন মালিক সমিতি এবং সড়ক, আমরা সমন্বিতভাবে এবং আমরা পুলিশের সাথে সমন্বিতভাবে কিন্তু কাজ করে ক্ষতিপূরণের অর্থ যাতে নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে এবং সেটি যাতে জেলা প্রশাসককেও কিন্তু আমরা সম্পৃক্ত করি, যাতে আইডেন্টিফাই করা যায় যে ওই পরিবারেই যাতে পায়। আমরা কিন্তু সেই কাজটিও করছি। যেটা এই যে সেফ সিস্টেম অ্যাপ্রোচের কথা বলছে, এটা যারা আমরা পড়াই, এটা কোনো নতুন জিনিস না, এটা পুরো পুরনো জিনিস। সিস্টেম ডিজাইন, সেফটি কোনো আলাদা জিনিস না। আপনি এই মাইকটা যদি ঠিকমতো বানানো হয়, তার স্পেসিফিক অনুযায়ী যদি বানানো হয়, এটা অটোমেটিক্যালি ইট উইল বি সেফ। তাহলে এই যে সেফের কথা আমরা বলছি, সেটা বিল্ড ইন, এইটার জন্য ইঞ্জিনিয়ারিং আসছে। আপনি একটা জিনিস বানাচ্ছেন, এর মানে এই না যে সেফ হবে না আর এটা রাস্তায় গাড়ি চলবে। এটা একটা ব্রেক খারাপ, এটা বানায় এইভাবে তো গাড়ি চলবে না। তাহলে আমি যদি স্পেসিফিকেশন অনুযায়ী বানাই, তাহলে এটা অবশ্যই সেফ হবে। রাস্তার কথা এত কথা বলা হচ্ছে, এগুলোর কথা ডিজাইন করতে জানে, ডিজাইন করে না, ডিজাইন মতো কাজ হচ্ছে কি না। আপনি পৃথিবীর কোথায়, আপনারা সবাই আসছেন, কোথায় অ্যাম্বুলেন্স উল্টা দিকে চলে? একটু আমাকে একটা এক্সাম্পল বলেন। ইভেন আমি বলছি, ইভেন কি বলবো, অ্যাম্বুলেন্স অন্য কিছু বাদ দিলাম, সেখানে আমাদের দেশে উল্টা চলা, আমার শান্তিনগরে থাকা হতো, ওই যে আপনার রাজারবাগের পুলিশ যখন বেলি রোড 1 ওয়ে করা হলো, সমস্ত পুলিশের গাড়ি উল্টা দিকে চলতেছে। আমরা যখনই কোথাও রোড ক্র্যাশ হবে বা অ্যাক্সিডেন্ট হবে, তখন ইমিডিয়েট তাকে রেস্কিউ করা এবং সেই রেস্কিউ করার পরে ট্রমা সেন্টার নিয়ে যেয়ে তার প্রপার ট্রিটমেন্ট করা, এবং সেটা গোল্ডেন আওয়ারের মধ্যে করতে হবে। এবং এটা পাইলট ভিত্তিক যে কাজটা শুরু হচ্ছে, এটা একটা সাধুবাদ জানানো যায়। সরকারের এত বড় একটা প্রজেক্টের মাধ্যমে এই কাজটা শুরু করতে যাচ্ছে এবং এই কাজটাকেই
পাইলট বেসিস করার পরে যে রেজাল্ট আমরা পাবো সেটাকে যদি আমরা স্কেল আপ করতে পারি এবং সারা দেশে ছড়িয়ে দিতে পারি, তাহলেই আমার মনে হয় যে পোস্ট ক্লাস ম্যানেজমেন্টের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং আমি মনে করি যে আমরা যদি এই সেফ সিস্টেম অ্যাপ্রোচটাকে বাস্তবায়ন করতে চাই, এই সেফ সিস্টেম অ্যাপ্রোচে বলা আছে শুরুতেই যে শুধুমাত্র ভুল কে করলো এটাকে গুরুত্ব না দিয়ে এই ভুলটাকে সংশোধন করার চিন্তা না করে বরং এই ভুলটার জন্য তার পরিণত যাতে মারাত্মক মৃত্যু কিংবা পঙ্গুত্ব না হয়, সেইভাবে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। এলজিডি রোড যখন মেন রোডের সাথে আসতেছে ঠিক এভাবে কানেক্ট করতেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো এটা তো আমরা একজন লেম্যান হিসাবেও বলতে পারি যে এটা নিঃসন্দেহে এটা ত্রুটিপূর্ণ হবে। আমার মনে হয় এখানে এয়ার ডিরেক্টরের সামনে আমরা এই কথা বলবো, এটা দৃষ্টতা হয়, তবে নর্মালি বোঝা যায় এটা কোনো দিন এটা হতে পারে না। এই জন্য আমরা বলছি যে ইনফ্রাস্ট্রাকচার সেফটিটা আমাদের লাগবে। রোডটা এমনভাবে হবে যে মানুষ ভুল করলে, আমার বন্ধু খালেদ মাহমুদ বলেছেন যে মানুষ ভুল করলেও যেন এই ভুল তার জীবন দিয়ে যেন মাসুল না দিতে হয়। তো এইটাই হচ্ছে সেফ সিস্টেম অ্যাপ্রোচের মূল কথা, দর্শনটাই তাই যে মানুষ ভুল করতে পারে কিন্তু আমার ভেহিক্যাল সেফটি এমন থাকবে, রোডের ফিচার এমন থাকবে যাতে তাকে জীবন না দিতে হয়, অথবা এমনভাবে আঘাতটা পায় যে আঘাতটা সে টলারেট করতে পারে। এইটাই হচ্ছে মূল দার্শনিক ভিত্তি। তো আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সড়ক নিরাপত্তা, বর্তমান প্রেক্ষিত, চ্যালেঞ্জ এবং করণীয়, এক্ষেত্রে এটা শুরু করাতে আমি শুরু করতে যাচ্ছি কিছু গ্লোবাল সিনারিও দিয়ে, যেটার মধ্য দিয়ে আসলে বোঝার চেষ্টা করব যে আমাদের পৃথিবীতে কি অবস্থা ছিল, এবং তারপরে আমি বাংলাদেশ কনটেক্সটে আমি কথাগুলো বলবো। এবং আমরা সবাই জানি যে আসলে এটা একটা পাবলিক হেলথ প্রবলেম, এবং প্রতি বছর এই আমাদের যে লাস্ট যে গ্লোবাল রিপোর্ট বেরিয়েছে, গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অন রোড সেফটি, ওখানে আমরা দেখেছি যে প্রতি বছর 1.19 মিলিয়ন মানুষ মারা যাচ্ছে প্রতি বছর সড়ক দুর্ঘটনায়, এবং এটি বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে, এবং একটা যেটা আর্লি এইজে 5 to 29 ইয়ার্স এইজ গ্রুপের মধ্যে ইটস এ লিডিং কজ অফ মর্টালিটি। এবং আমাদের মতো মধ্য এবং নিম্ন আয়ের দেশগুলিতে এটি হচ্ছে প্রায় 92% গ্লোবাল বার্ডেনটাকে বিয়ার করছে। শুধু সড়ক দুর্ঘটনাতে বাংলাদেশে আমার ধারণা মতে যে মারা যায় 8% এবং পঙ্গুত্ব বহন করে আরও অনেক সংখ্যা। তাই এইটা আমরা আসলে আমাদের এটার সমস্যা কতটা, এর গভীরতা কতটা, কোথায় সমস্যা, কি করলে এখান থেকে আমরা মুক্তি পাবো, সেটা কিন্তু আসলে আমরা জানি। তা আমাদের স্বাস্থ্য বিভাগের কাজ হচ্ছে আসলে পোস্ট ক্রাশ রেসপন্স, অর্থাৎ সড়ক পরবর্তী যে দুর্ঘটনার পরবর্তী তখন কিভাবে আমরা এদেরকে চিকিৎসা দিব, এটা শুধু আসলে স্বাস্থ্য বিভাগের একক কাজ নয়। আপনাকে আমি বলি, সাপোজ রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো, তখন ওই পেশেন্টটাকে দ্রুত রেস্কিউ করে নিকটস্থ হাসপাতালে নেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আসলে মোকাবেলা করার জন্য আমাদের সড়ক এবং মহাসড়ক বিভাগ আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে একটি প্রজেক্ট হাতে নিয়েছে, আপনি জানেন, সেটার নাম হচ্ছে বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট। এটা কিন্তু এমন কাজ, এই আলোচনার টেবিলে বলে আমরা যার যার মতো বলে চলে গেলে পরে দায়িত্ব নিলাম না, শুধু রাস্তায় দোষ দেওয়া হবে মালিকদেরকে, শ্রমিকদেরকে আর পুলিশদেরকে, আর সাংবাদিকরা ছাপাইয়ে দিবেন যে এই কারণ হচ্ছে, কিন্তু বলা যাবে, প্রতিকার হবে না। প্রতিকার করতে হলে আমার মতে একটা রাজনৈতিক সদিচ্ছা এই সরকারের আছে। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলছেন যে সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে বিশ্বাস করবে না এমন লোক এদেশে, তাহলে তার মধ্যে দেশপ্রেম দূরের কথা, মাতৃভূমির প্রতি তার কর্তব্যপরায়ণতা বা নিজের এটার সাথে অস্বীকার করা হবে। তো এই স্লোগানটাকে আমার সকল মানুষই পছন্দ করা উচিত। তো এটাকে যদি আমরা পছন্দ করি যে আমি যেই দলের, যেই মতের, যেই দায়িত্বের, যেই পেশারই হই না কেন, আমার একটা নৈতিক দায়িত্ব আছে, আমি নাগরিক, তাহলে আমার জায়গায় আমার দায়িত্বটুকু আমি পালন করব, এই বোধটুকু আমাদের মধ্যে তৈরি করতে হবে। এবং বিশেষ করে সরকারি দপ্তর যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে মনে করতে হবে যে আমরা শুধু কমান্ড করার জন্য নয়, আমরা সকলকে নিয়ে আমাদের আইন বাস্তবায়ন করব, আমরা সুশৃঙ্খল করব, আমরা এই রোডকে সেফটিতে নিয়ে যাব। আমার কাছে মনে হচ্ছে আমরা অনেক আলোচনা হয়েছে, এবং আপনি যেটা বলছেন আমরা যেটা ফেস করছি যে প্রথমে হলো যে একটা অথেন্টিক ডেটা সোর্স, যেটা সরকারের সব মহলের স্বীকৃত থাকতে হবে। এই ডেটা সোর্সটা যেটা বলা হবে, আমাদের এখানে আমরা একটা মিস করেছি। আমি আজকে যদি বলবো উইথ ডিউ রেসপেক্ট, আমরা এলজিইডিকে বাদ রেখেছি। এখানে প্রচুর, ওরা ডেথ হয় না, কিছু প্রচুর ইনজুরি হয় এবং ক্র্যাশ হয় যেখানে। সো ওইটার একটা সেক্টর আছে আমাদের, যেটা গ্রামীণ জনপথের। সো আমরা বড় মৃত্যু নিয়ে এখনো হিমশিম খাচ্ছি, ছোটগুলোকে দেখছি না। সো ডেটাটা আসলে একটা ইম্পর্টেন্ট, যেটার সাথে আমাকে হসপিটালের লিঙ্ক করতে হবে। আমরা যদি
বলি যে আমাদের কিছু ট্রমা সেন্টার করেছিল সরকার, পূর্বতন সরকারে, কিন্তু এটা আসলে একবারে ইউজলেস, প্রপার জায়গায় না। আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি মানুষকে, বা আমরা দেখিয়ে দিতে পারি, কিন্তু আমরা এটার জন্য যে কার্যকর কাজ করার মতো আমাদের সেই অবস্থাটুকু নয় যেটা সরকার বা অন্যান্য এনজিওস প্রতিষ্ঠান বা দাতা সংস্থার আছে। আমরা তাদের সহযোগী হিসাবে কাজ করতে পারি, অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি। যেমন প্রফেসর শামসুল হক বলেছিলেন যে বাংলাদেশের সড়ক নিরাপত্তার যে অ্যাওয়ারনেস বিল্ড আপের মহানায়ক ইলিয়াস কাঞ্চন, আমরা সেই জায়গাটায় আছি এবং থাকছি। আমি যদি প্রশ্ন করি যে আচ্ছা বাংলাদেশের রোড সেফটি লিড এজেন্সি কে, মানে লিডার কে, মানে এটার কোনো উত্তর কি কেউ মানে সরকারিভাবে দিতে পারবেন? মানে আমি বলতে পারি আমি মনে করি অমুক, উনি বলতে পারেন উনি বলতে পারেন অমুক, বাট সরকার বলতেছে যে বাংলাদেশের রোড সেফটি লিড এজেন্সি কে, লিড কারা এটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু আমরা সবাই কথা বলতেছি আর কি। আমিও জানি না, আমরাও করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা আর কি, আমরা দাঁড়া করাই দিতে পারিনি সরকারকে, এরকম একটা স্ট্রাকচার্ড ফরম্যাট হতো বা দাঁড়া করে দিতে পারিনি, বা দাঁড়া থাকলেও সরকারের কাছে থাকলেও সেটাকে আমরা চলমান প্রক্রিয়া করে দিতে পারিনি। ড্রাইভিং ট্রেনিং ইজ খুব ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টে ড্রাইভার ট্রেনিংয়ের কম্পোনেন্ট আছে, তো সেখানে অনেক ড্রাইভার ট্রেনিং দেওয়া হচ্ছে, বাট আমি রিকোয়েস্ট করব দেখার বিষয় যে ওখানে কোয়ালিটিটা কি হচ্ছে, ওইখানে একটু মনিটর করা দরকার, ওই মনিটরিংয়ের একটা মেকানিজম থাকা দরকার। আমরা আপনি মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের ড্রাইভিং ট্রেনিং একটা অনুষ্ঠানে এসেছিলেন গত মাসে, এবং সেটা হলো পার্ট অফ আওয়ার ড্রাইভিং ট্রেনিং। এটা আমরা বলি যে নারী প্রফেশনাল ড্রাইভার তৈরি করার জন্য। আমি মনে করি বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও রিসেন্টলি নারী ড্রাইভারের কথা বলেছেন। উনি যে বাসের ড্রাইভার নারী করার কথা বলেছেন, ব্র্যাকেও এই কাজ করছেন ওনারই নির্দেশ অনুসরণ করে। তো আমরা সোফার নারী ড্রাইভার, প্রফেশনাল ড্রাইভার আমি বলছি, যে প্রায় 4,500 দেশে তৈরি করেছি। তারা বিভিন্ন সংস্থায়, সরকারে, এইড এজেন্সিতে ড্রাইভিং করছে। আমি এখানে হলো গাড়ি চালকদের প্রশিক্ষণের একটা বিষয় এসছে, যে এটা এক্সট্রিমলি নেসেসারি। আসলে আমাদের গাড়ি চালকরা যাদের নিজের জীবনের নিরাপত্তা সম্বন্ধে সচেতন না, আমার জীবনের নিরাপত্তা তো তার কাছে এক পয়সা মূল্য নাই, কিন্তু তাদেরকে এটা আসলো কিভাবে? শিক্ষার অভাব থেকে, প্রশিক্ষণের অভাব থেকে। তাহলে আমাদের এখানে কম করে হলো আমাদের প্রজেক্টের মাধ্যমে 60,000 ড্রাইভার্স ট্রেনিংয়ের কার্যক্রম চলমান রয়েছে। এই মুহূর্তে ফার্স্ট ব্যাচে 6,400 জন ট্রেনিং করছে বিআরটিসি ট্রেনিং সেন্টারের মাধ্যমে। আমাদের বর্তমান সরকারের ইলেকশন ম্যানিফেস্টোতে এটা সরকার নিরাপত্তা আইনটি বলা আছে যে এটা আমরা এই ইলেকশন এজেন্ডাতে আছে, আমরা শীঘ্রই এটা পাস করার ব্যবস্থা করব। এছাড়াও এই মুহূর্তে আমরা আমাদের মিনিস্ট্রি আরও কয়েকটি পলিসি নিয়ে কাজ করছে। একটা হলো হেলমেট স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করতেছি, আমরা অ্যাম্বুলেন্স নীতিমালা নিয়ে কাজ করতেছি, আর ইতিমধ্যে আমরা একটু আগে যেটা আলাপ হলো আমরা স্কাপিং পলিসি নিয়েও অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। সড়ক নিয়ে যেটা ডেটা নিয়ে আসছে, ডিসক্রিপেন্সি নিয়ে, যাই আমরা বলি না কেন, সড়কে মানুষের মৃত্যু হচ্ছে, এটা ট্রু। গতদিনও দেখলাম একজন পুলিশ সদস্য একটা অ্যাক্সিডেন্টের ভিকটিম উদ্ধার করতে যায়, দেখলেন যে তার নিজের বাচ্চা এখানে মারা গেছে। এটা খুবই প্যাথেটিক। তো এটা যে কারোই হইতে পারে, এবং এটা আমাদের হিট করে, কারণ এটা আসে একদম সাডেন। বাসা থেকে একটা সুস্থ মানুষ বের হইলো, হঠাৎ করে হয়তো ক্র্যাশের হয়ে তার মৃত্যু হয়ে গেল। এবং এই ম্যাক্সিমাম অংশটা হচ্ছে যারা কর্মক্ষম, যাদেরকে আমরা বলতেছি আমাদের পপুলেশন ডিভিডেন্টের পার্ট, কর্মক্ষম, এবং প্রত্যেকটা ফ্যামিলির জন্য দেখা যায় যে তারাই হয়তো ফ্যামিলির প্রধান বা অন্যান্য কিছু।